শুভেচ্ছা সবাইকে। শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস নৌকাডুবি, পর্ব ৪। ১৫। অন্নদাবাবু রমেশকে পুনরায় গৃহে প্রবেশ করিতে দেখিয়া উদ্বিগ্নভাবে তাহার মুখের দিকে চাহিলেন। রমেশ কহিল, নিমন্ত্রণের ফর্দটা যদি আমার হাতে দেন, তবে দিন পরিবর্তনের চিঠিগুলো আজই রওনা করিয়া দিতে পারি। অন্নদাবাবু কহিলেন, তবে দিন পরিবর্তনে স্থির রহিল? রমেশ কহিল, হ্যাঁ, অন্য উপায় আর কিছুই দেখি না। অন্নদাবাবু কহিলেন, দেখো বাপু, তবে আমি ইহার মধ্যে নাই। যাহা কিছু বন্দোবস্ত করিবার সে তুমিই করিও। আমি লোক হাসাইতে পারিব না। বিবাহ ব্যাপারটাকে যদি নিজের মর্জি অনুসারে ছেলেখেলা করিয়া তোলো, তবে আমার মতো বয়সের লোকের ইহার মধ্যে না থাকাই ভালো। এই লও তোমার নিমন্ত্রণের ফর্দ। ইতিমধ্যে আমি কতগুলো টাকা খরচ করিয়া ফেলিয়াছি, তাহার অনেকটাই নষ্ট হইবে। এমনি করিয়া বারবার টাকা জলে ফেলিয়া দিতে পারি এমন সঙ্গতি আমার নাই। রমেশ সমস্ত ব্যয় ও ব্যবস্থার ভার নিজের স্কন্ধে লইতেই প্রস্তুত হইল। সে উঠিবার উপক্রম করিতেছে, এমন সময় অন্নদাবাবু কহিলেন, রমেশ, বিবাহের পরে তুমি কোথায় প্র্যাকটিস করিবে? কিছু স্থির করিয়াছ? কলিকাতায় নয়? রমেশ কহিল, না, পশ্চিমে একটা ভালো জায়গার সন্ধান করিতেছি। অন্নদা, সেই ভালো, পশ্চিমেই ভালো। এটোয়া তো মন্দ জায়গা নয়, সেখানকার জল হজমের পক্ষে অতি উত্তম। আমি সেখানে মাসখানেক ছিলাম, সেই 1 মাস আমার আহারে পরিমাণ ডবল বাড়িয়া গিয়াছিল। দেখো বাপু, সংসারে আমার ওই একমাত্র মেয়ে। আমি সর্বদা উহার কাছে না থাকিলে সেও সুখী হইবে না, আমিও নিশ্চিন্ত হইতে পারিব না। তাই আমার ইচ্ছা, তোমাকে একটা স্বাস্থ্যকর জায়গা বাছিয়া লইতে হইবে। অন্নদাবাবু রমেশের একটা অপরাধের অবকাশ পাইয়া সেই সুযোগে নিজের বড় বড় দাবিগুলো উপস্থাপিত করিতে আরম্ভ করিলেন। সে সময় রমেশকে তিনি যদি এটুয়া না বলিয়া গারো বা চেরাপুঞ্জির কথা বলিতেন, তবে তৎক্ষণাৎ সে রাজি হইত। সে কহিল, যে আজ্ঞা, আমি এটুয়াতেই প্র্যাকটিস করিব। এই বলিয়া রমেশ নিমন্ত্রণ প্রত্যাখ্যানের কার্যভার লইয়া প্রস্থান করিল। অনতিকাল পরে অক্ষয় ঘরে ঢুকিতেই অন্নদাবাবু কহিলেন, রমেশ তাহার বিবাহের দিন 1 সপ্তাহ পিছাইয়া দিয়াছে। অক্ষয়, না না, বলেন কি? সে কি কখনো হইতে পারে? পরশু যে বিবাহ। অন্নদা, হইতে তো না পারে উচিত ছিল। সাধারণ লোকের তো এমনতর হয় না। কিন্তু আজকাল তোমাদের যেরকম কাণ্ড দেখিতেছি, সবই সম্ভব। অক্ষয় অত্যন্ত মুখ গম্ভীর করিয়া আড়ম্বর সহকারে চিন্তা করিতে লাগিল। কিছুক্ষণ পরে কহিল, আপনারা যাহাকে একবার সৎপাত্র করিয়া ঠাউরাচ্ছেন, তাহার সম্বন্ধে 2টি চক্ষু বুজিয়া থাকেন। মেয়েকে যাহার হাতে চিরদিনের মতো সমর্পণ করিতে যাইতেছেন, ভালো করিয়া তাহার সম্বন্ধে খোঁজ খবর রাখা উচিত। হোক না কেন সে স্বর্গের দেবতা, তবু সাবধানের বিনাশ নাই। অন্নদা, রমেশের মতো ছেলেকেও যদি সন্দেহ করিয়া চলিতে হয়, তবে তো সংসারে কাহারও সঙ্গে কোনো সম্বন্ধ রাখা অসম্ভব হইয়া পড়িবে। অক্ষয়, আচ্ছা, এই যে দিন পিছাইয়া দিতেছেন, রমেশবাবু তাহার কারণ কিছু বলিয়াছেন? অন্নদাবাবু মাথায় হাত বুলাইতে বুলাইতে কহিলেন, না, কারণ তো কিছুই বলিল না। জিজ্ঞাসা করিলে বলে বিশেষ দরকার আছে। অক্ষয় মুখ ফিরাইয়া ঈষৎ একটু হাসিল মাত্র। তাহার পরে কহিল, বোধহয় আপনার মেয়ের কাছে রমেশবাবু একটা কারণ নিশ্চয়ই কিছু বলিয়াছেন। অন্নদা, সম্ভব বটে। অক্ষয়, তাহাকে একবার ডাকিয়া জিজ্ঞাসা করিয়া দেখিলে ভালো হয় না? ঠিক বলিয়াছ, বলিয়া অন্নদাবাবু উচ্চস্বরে হেমনলিনীকে ডাক দিলেন। হেমনলিনী ঘরে ঢুকিয়া অক্ষয়কে দেখিয়া তাহার বাপের পাশে এমন করিয়া দাঁড়াইল, যাহাতে অক্ষয় তাহার মুখ না দেখিতে পায়। অন্নদাবাবু জিজ্ঞাসা করিলেন, বিবাহের দিন যে হঠাৎ পিছাইয়া গেল, রমেশ তাহার কারণ তোমাকে কিছু বলিয়াছে?
হেমনলিনী ঘাড় নাড়িয়া কহিল, না। অন্নদা, তুমি তাহাকে কারণ জিজ্ঞাসা করো নাই? হেমনলিনী, না। অন্নদা, আশ্চর্য ব্যাপার, যেমন রমেশ তুমিও দেখি তেমনই। তিনি আসিয়া বলিলেন, আমার বিবাহের ফুসরত হইতেছে না। তুমিও বলিলে, বেশ ভালো, আর একদিন হইবে, ব্যাস, আর কোনো কথাবার্তা নাই। অক্ষয় হেমনলিনীর পক্ষ হইয়া কহিল, একজন লোক যখন স্পষ্টই কারণ গোপন করিতেছে, তখন সে কথা লইয়া তাহাকে কি প্রশ্ন করা ভালো দেখায়? যদি বলিবার মতো কিছু হইত, তবে তো রমেশবাবু আপনিই বলিতেন। হেমনলিনীর মুখ লাল হইয়া উঠিল। সে কহিল, এই বিষয় লইয়া আমি বাহিরের লোকের কাছে কোনো কথাই শুনিতে চাই না। যাহা ঘটিতে তাহাতে আমার কোনো ক্ষোভ নাই। এই বলিয়া হেমনলিনী দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া গেল। অক্ষয় পাংশু মুখে হাসিয়া টানিয়া আনিয়া কহিল, সংসারে বন্ধুর কাজটাতেই সবচেয়ে লাঞ্ছনা বেশি। সেই জন্যই আমি বন্ধুত্বের গৌরব বেশি অনুভব করি। আপনারা আমাকে ঘৃণা করুন আর গালি দেন, রমেশকে সন্দেহ করাই আমার বন্ধুর কর্তব্য বলিয়া জ্ঞান করি। আপনাদের যেখানে কোনো বিপদের সম্ভাবনা দেখি, সেখানে আমি সংশয়ে থাকিতে পারি না। আমার এই একটা মস্ত দুর্বলতা আছে, এ কথা আমাকে স্বীকার করিতেই হইবে। যাই হোক, যোগেন তো কালই আসিতেছে, সেও যদি সমস্ত দেখিয়া শুনিয়া নিজের বোনের সম্বন্ধে নিশ্চিন্ত থাকে, তবে এই বিষয়ে আমি আর কোনো কথা কহিব না। রমেশের ব্যবহার সম্বন্ধে প্রশ্ন করিবার সময় আসিয়াছে। অন্নদাবাবু এ কথা একেবারে বোঝেন না তাহা নহে, কিন্তু যাহা অগোচরে আছে তাহাকে বলপূর্বক আলোড়িত করিয়া তাহার মধ্যে হইতে হঠাৎ একটা ঝঞ্ঝা আবিষ্কারের সম্ভাবনায় তিনি স্বভাবত তাহাতে কিছুমাত্র আগ্রহ বোধ করেন না। অক্ষয়ের উপর তাহার রাগ হইল। তিনি কহিলেন, অক্ষয়, তোমার স্বভাবটা বড় সন্দিগ্ধ। প্রমাণ না পাইয়া কেন তুমি? অক্ষয় আপনাকে দমন করিতে জানে, কিন্তু উত্তরোত্তর আঘাতে আজ তাহার ধৈর্য ভাঙিয়া গেল। সে উত্তেজিত হইয়া কহিল, দেখুন অন্নদাবাবু, আমার অনেক দোষ আছে। আমি সৎপাত্রের প্রতি ঈর্ষা করি, আমি সাধু লোককে সন্দেহ করি, ভদ্রলোকের মেয়েদের ফিলজফি পড়াইবার মতো বিদ্যা আমার নাই, এবং তাহাদের সহিত কাব্য আলোচনা করিবার স্পর্ধাও আমি রাখি না। আমি সাধারণ 10 জনের মধ্যেই গণ্য, কিন্তু চিরদিন আমি আপনাদের প্রতি অনুরক্ত, আপনাদের অনুগত। রমেশবাবুর সঙ্গে আর কোনো বিষয়ে আমার তুলনা হইতে পারে না, কিন্তু এইটুকু মাত্র অহংকার আমার আছে, আপনাদের কাছে কোনোদিন আমার কিছু লুকাইবার নাই। আপনাদের কাছে আমার সমস্ত দৈন্য প্রকাশ করিয়া আমি ভিক্ষা চাহিতে পারি, কিন্তু সিঁধ কাটিয়া চুরি করা আমার স্বভাব নহে। এ কথার কি অর্থ, তাহা কালই আপনারা বুঝিতে পারিবেন। 16। চিঠি বিলি করিয়া দিতে রাত হইয়া পড়িল। রমেশ শুইতে গেল, কিন্তু ঘুম হইল না। তাহার মনের ভিতরে গঙ্গা যমুনার মতো সাদা কালো 2 রঙের চিন্তাধারা প্রবাহিত হইতেছিল। দুইটার কল্লোল একসঙ্গে মিশিয়া তাহার বিশ্রাম ক্ষণকে মুখর করিয়া তুলিতেছিল। বার কয়েক পাশ ফিরিয়া সে উঠিয়া পড়িল। জানালার কাছে দাঁড়াইয়া দেখিল তাহাদের জনশূন্য গলির একপাশে বাড়িগুলির ছায়া, আর একপাশে শুভ্র জ্যোৎস্নার রেখা। রমেশ স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। যাহা নিত্য, যাহা শান্ত, যাহা বিশ্বব্যাপী, তাহার মধ্যে দ্বন্দ্ব নাই, দ্বিধা নাই। রমেশের সমস্ত অন্তঃপ্রকৃতি বিগলিত হইয়া তাহার মধ্যে পরিব্যাপ্ত হইয়া গেল। যে শব্দহীন সীমাহীন মহালোকের নেপথ্যে হইতে চিরকাল ধরিয়া জন্ম এবং মৃত্যু, কর্ম এবং বিশ্রাম, আরম্ভ এবং অবসান, কোন অশ্রুত সঙ্গীতের অপরূপ তালে বিশ্ব রঙ্গভূমির মধ্যে প্রবেশ করিতেছে, রমেশ সেই আলো অন্ধকারের অতীত দেশ হইতে নরনারীর যুগল প্রেমকেই নক্ষত্র দীপলোকিত নিখিলের মধ্যে আবির্ভূত হইতে দেখিল। রমেশ তখন ধীরে ধীরে ছাদের উপর উঠিল। অন্নদাবাবুর বাড়ির দিকে চাহিল। সমস্ত নিস্তব্ধ। বাড়ির দেয়ালের উপরে কার্নিশের নিচে জানালা দরজার খাঁজের মধ্যে চুনবালি খসা ভিতের গায়ে জ্যোৎস্না এবং ছায়া বিচিত্র আকারে রেখা ফেলিয়াছে। এই কি বিস্ময়! এই জনপূর্ণ নগরের মধ্যে ওই সামান্য গৃহের ভিতরে একটি মানবীর বেশে এই কি বিস্ময়!
এই রাজধানীতে কত ছাত্র, কত উকিল, কত প্রবাসী ও নিবাসী আছে, তাহার মধ্যে রমেশের মতো একজন সাধারণ লোক কোথা হইতে একদিন আশ্বিনের পীতাভ রৌদ্রে ওই বাতায়নে একটি বালিকার পাশে নীরবে দাঁড়াইয়া জীবনকে ও জগৎকে এক অপরিসীম আনন্দময় রহস্যের মাঝখানে ভাসমান দেখিল। এই কি বিস্ময়! হৃদয়ের ভিতরে আজ এই কি বিস্ময়! হৃদয়ের বাহিরে আজ এই কি বিস্ময়! অনেক রাত্রি পর্যন্ত রমেশ ছাদে বেড়াইল। ধীরে ধীরে কখন এক সময় খণ্ড চাঁদ সম্মুখের বাড়ির আড়ালে নামিয়া গেল, পৃথিবী তলে রাত্রির কালিমা ঘনীভূত হইল, আকাশ তখনও বিদয়োন্মুখ নক্ষত্রলোকের আলিঙ্গনে পাণ্ডুবর্ণ। রমেশের ক্লান্ত শরীর শীতে শিহরিয়া উঠিল। হঠাৎ একটা আশঙ্কা থাকিয়া থাকিয়া তাহার হৃৎপিণ্ডকে চাপিয়া ধরিতে লাগিল। মনে পড়িয়া গেল, জীবনের রণক্ষেত্রে কাল আবার সংগ্রাম করিতে বাহির হইতে হইবে। ওই আকাশে যদিও চিন্তার রেখা নাই, জ্যোৎস্নার মধ্যে চেষ্টার চাঞ্চল্য নাই, রাত্রি যদিও নিস্তব্ধ শান্ত, বিশ্ব প্রকৃতি ওই অগণ্য নক্ষত্রলোকের চিরকর্মের মধ্যেই চির বিশ্রামে বিলীন, তবু মানুষের আনাগোনা যোঝাযোঝির অন্ত নাই। সুখে দুঃখে বাধার বিঘ্নে সমস্ত জনসমাজ তরঙ্গিত, একদিকে অনন্তের ওই নিত্য শান্তি, আর একদিকে সংসারের এই নিত্য সংগ্রাম। দুই একই কালে একসঙ্গে কেমন করিয়া থাকিতে পারে, দুশ্চিন্তার মধ্যে রমেশের মনে এই প্রশ্নের উদয় হইল। কিছুক্ষণ পূর্বে রমেশ বিশ্বলোকের অনন্তপুরের মধ্যে প্রেমের একটি শাশ্বত সম্পূর্ণ শান্ত মূর্তি দেখিয়াছিল। সেই প্রেমকে ক্ষণকাল পরে সংসারের সংঘর্ষে, জীবনের জটিলতায় পদে পদে ক্ষুব্ধ ক্ষুণ্ণ দেখিতে লাগিল। ইহার মধ্যে কোনটা সত্য, কোনটা মায়া? 17। পরদিন সকালের গাড়িতে যোগেন্দ্র পশ্চিম হইতে ফিরিয়া আসিল। আজ শনিবার, কাল রবিবারে হেমনলিনীর বিবাহের কথা, কিন্তু যোগেন্দ্র তাহাদের বাসার দ্বারের কাছে আসা উৎসবের স্বাদগন্ধ কিছুই পাইল না। যোগেন্দ্র মনে করিয়া আসিতেছিল, এতক্ষণে তাহার বাসার বারান্দার উপর দেবদারু পাতার মালা ঝোলানো শুরু হইয়াছে। কাছে আসিয়া দেখিল, স্ত্রীহীন মালিন্যে পাশের বাড়ির সঙ্গে তাহাদের বাড়ির কোনো প্রভেদ নেই। ভয় হইল পাছে কাহারও অসুখ বিসুখ করিয়া থাকে। বাড়িতে প্রবেশ করিয়া দেখিল, চায়ের টেবিলে তাহার জন্য আহারাদি প্রস্তুত রহিয়াছে, এবং অন্নদাবাবু অর্ধভুক্ত চায়ের পেয়ালা সম্মুখে রাখিয়া খবরের কাগজ পড়িতেছে। যোগেন্দ্র ঘরে ঢুকিয়া জিজ্ঞাসা করিল, হেম কেমন আছে? অন্নদা, ভালো। যোগেন্দ্র, বিবাহের কি হইল? অন্নদা, কাল রবিবারের পরের রবিবারে হইবে। যোগেন্দ্র, কেন? অন্নদা, কেন তাহা তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো। রমেশ আমাদের কেবল এইটুকু জানাইয়াছে যে তাহার বিশেষ প্রয়োজন আছে, এই রবিবারে বিবাহ বন্ধ রাখিতে হইবে। যোগেন্দ্র তাহার অক্ষম বাপের উপরে মনে মনে বিরক্ত হইয়া কহিল, বাবা, আমি না থাকিলে তোমাদের নানান গলদ ঘটে। রমেশের আবার প্রয়োজন কিসের? সে স্বাধীন, তাহার আত্মীয় বলিতে কেহ নাই বলিলেই চলে। যদি তাহার বৈষয়িক বিষয়ে কোনো গোলযোগ ঘটিয়া থাকে, সে কথা খুলিয়া বলিবার কোনো বাধা দেখি না। রমেশকে তুমি এখন সহজে ছাড়িয়া দিলা কেন? অন্নদা, আচ্ছা বেশ, তো সে তো এখন পালায়া যায় নাই, তুমি তাহাকে প্রশ্ন করিয়া দেখো না। যোগেন্দ্র শুনিয়া তৎক্ষণাৎ এক পেয়ালা গরম চা তাড়াতাড়ি নিঃশেষ করিয়া বাহির হইয়া গেল। অন্নদাবাবু কহিলেন, আহা যোগেন, এত তাড়াতাড়ি কিসের? তোমার যে খাওয়া হইল না। সে কথা যোগেন্দ্রের কানে পৌঁছাইল না। সে রমেশের বাসায় ঢুকিয়া সশব্দ দ্রুতপদে সিঁড়ি বাহির হইয়া উপরে উঠিয়া গেল। রমেশ, রমেশ! রমেশের কোনো সাড়া নাই। ঘরে ঘরে খুঁজিয়া দেখিল, রমেশ শুইবার ঘরে নাই, বসিবার ঘরে নাই, ছাদে নাই, একতলায় নাই। অনেক ডাকাডাকির পর বেহারাটাকে সন্ধান করিয়া লইয়া জিজ্ঞাসা করিল, বাবু কোথায়? বেহারা কহিল, বাবু তো ভোরে বাহির হইয়া গেছেন। যোগেন্দ্র, কখন আসিবে? বেহারা জানাইল, বাবু তাহার কতক কতক কাপড় চোপড় লইয়া চলিয়া গেছেন, বলিয়া গেছেন ফিরিতে আসিতে তাহার 4-5 দিন দেরি হইতে পারে। কোথায় গেছেন তাহা বেহারা জানে না। যোগেন্দ্র গম্ভীর হইয়া চায়ের টেবিলে ফিরিয়া গেল। অন্নদাবাবু জিজ্ঞাসা করিলেন, কি হইল?
যোগেন্দ্র বিরক্ত হইয়া কহিল, হইবে আর কি, যাহার সঙ্গে আজ বাদে কাল মেয়ের বিবাহ দিবে তাহার কি কাজ পড়িয়াছে? সে কখন কোথায় থাকে তাহার খোঁজ খবর তোমরা কিছুই রাখো না, অথচ তোমার বাড়ির পাশেই তাহার বাসা। অন্নদাবাবু কহিলেন, কেন, কাল রাত্রেও তো রমেশ ওই বাসাতেই ছিল। যোগেন্দ্র উত্তেজিত হইয়া কহিল, তোমরা জানো না সে কোথায় যাইবে? তাহার বেহারা জানে না সে কোথায় গেছে? এ কিরকম লুকোচুরি ব্যাপার চলিতেছে? আমার কাছে এ তো কিছুই ভালো ঠেকিতেছে না। বাবা, তুমি এমন নিশ্চিন্ত আছো কি করিয়া? অন্নদাবাবু এই ভর্ৎসনায় হঠাৎ অত্যন্ত চিন্তিত হইবার চেষ্টা করিলেন। গম্ভীর মুখ করিয়া কহিলেন, তাই তো, এসব কি? কাণ্ডজ্ঞানহীন রমেশ অনায়াসে কাল রাত্রে অন্নদাবাবুর কাছে বিদায় লইয়া যাইতে পারিত, কিন্তু সে কথা তাহার মনে উদয়ও হয় নাই। ওই যে সে বিশেষ প্রয়োজন আছে বলিয়া রাখিয়াছে, তাহার মধ্যেই তাহার সকল কথা বলিয়া হইয়া গেছে, এইরূপ রমেশের ধারণা। ওই এক কথাতেই আপাতত সকল রকমের ছুটি পাইয়াছে জানিয়া সে তাহার উপস্থিত কর্তব্য সাধনে বিব্রত হইয়া বেড়াইতেছে। যোগেন্দ্র, হেমনলিনী কোথায়? অন্নদাবাবু, সে আজ সকাল সকাল চা খাইয়া উপরেই গেছে। যোগেন্দ্র কহিল, রমেশের এই সমস্ত অদ্ভুত আচরণে বেচারা বোধ হয় অত্যন্ত লজ্জিত হইয়া আছে, সেই জন্য সে আমার সঙ্গে দেখা হইবার ভয়ে পালাইয়া রহিয়াছে। সংকুচিত ও ব্যথিত হেমনলিনীকে আশ্বাস দিবার জন্য যোগেন্দ্র উপরে গেল। হেমনলিনী তাহাদের বড় ঘরে চৌকির উপরে চুপ করিয়া একা বসিয়াছিল। যোগেন্দ্রের পদশব্দ শুনিয়াই সে তাড়াতাড়ি একটি বই টানিয়া লইয়া পড়িবার ভান করিল। যোগেন্দ্র ঘরে আসিতেই বই রাখিয়া উঠিয়া দাঁড়াইয়া হাসি মুখে কহিল, এই যে দাদা, কখন এলে? তোমাকে তো তেমন বিশেষ ভালো দেখাইতেছে না। যোগেন্দ্র চৌকিতে বসিয়া পড়িয়া কহিল, ভালো দেখাইবার তো কথা নয়, আমি সব কথা শুনিয়াছি হেম, কিন্তু এ সম্বন্ধে তুমি কোনো চিন্তা করিও না। আমি ছিলাম না বলিয়া এইরকম গোলযোগ ঘটিতে পারিয়াছে, আমি সমস্ত ঠিক করিয়া দিব। আচ্ছা হেম, রমেশ তোমাকে কোনো কারণ বলে নাই? হেমনলিনী মুশকিলে পড়িল। রমেশ সম্বন্ধে এই সকল সন্দিগ্ধ আলোচনা তাহার পক্ষে অসহ্য হইয়া উঠিয়াছে। রমেশ তাহাকে বিবাহ দিন পিছাইবার কোনো কারণ বলে নাই, এ কথা যোগেন্দ্রকে বলিতে তাহার ইচ্ছা নাই, অথচ মিথ্যা বলাও তাহার পক্ষে অসম্ভব। হেমনলিনী কহিল, তিনি আমাকে কারণ বলিতে প্রস্তুত ছিলেন, আমি শোনার দরকার মনে করি নাই। যোগেন্দ্র মনে করিল ইহা গুরুতর অভিমানের কথা, এবং এইরূপ অভিমান সম্পূর্ণ স্বাভাবিক। কহিল, আচ্ছা তুমি ভয় করিও না, কারণ আমি আজই বাহির করিয়া আনিব। হেমনলিনী কোলের বইখানার পাতা অনাবশ্যক উল্টাইতে উল্টাইতে কহিল, দাদা, আমি ভয় কিছুই করি না, কারণ বাহিবার করিবার জন্য তুমি তাহাকে পীড়াপিড়ি করিও না। যোগেন্দ্র ভাবিল ইহাও অভিমানের কথা। কহিল, আচ্ছা, সে তোমাকে কিছুই ভাবিতে হইবে না, বলিয়া তখনই চলিয়া যাইতে উদ্যত হইল। হেমনলিনী তখনই চৌকি ছাড়িয়া উঠিয়া কহিল, না দাদা, এ কথা লইয়া তুমি তাহার সঙ্গে আলোচনা করিতে যাইবে না। তোমরা তাহাকে যাহাই মনে করো না কেন, আমি তাহাকে কিছুমাত্র সন্দেহ করি না। তখন যোগেন্দ্রের হঠাৎ মনে হইল এই তো অভিমানের মতো শুনাইতেছে না। তখন স্নেহ মিশ্রিত করুণায় তাহার মনে মনে হাসি পাইল। ভাবিল, ইহাদের সংসারের জ্ঞান কিছুই নাই, এদিকে পড়াশোনা এত করিয়াছে, পৃথিবীর খোঁজ খবরও অনেক রাখে, কিন্তু কোনখানে সন্দেহ করিতে হইবে সে অভিজ্ঞতাটুকু ইহার হয় নাই। এই নিঃসংশয় নির্ভয়ের সহিত রমেশের ছদ্ম ব্যবহারের তুলনা করিয়া যোগেন্দ্র মনে মনে রমেশের উপর আরো চটিয়া উঠিল। কারণ বাহির করিবার প্রতিজ্ঞা তাহার মনে আরো দৃঢ় হইল। যোগেন্দ্র দ্বিতীয়বার চলিয়া যাইবার উপক্রম করিলে হেমনলিনীর কাছে গিয়া তাহার হাত ধরিয়া কহিল, দাদা, তুমি প্রতিজ্ঞা করো যে তাহার কাছে এসব কথা একেবারে উত্থাপন মাত্র করিবে না। যোগেন্দ্র করিল, সে দেখা যাইবে। হেমনলিনী, না দাদা, দেখা যাইবে না, আমার কাছে কথা দিয়া যাও। আমি তোমাদের নিশ্চয়ই বলিতেছি, তোমাদের কোনো চিন্তার বিষয় নাই, একটি বার আমার এই একটি কথা রাখো। হেমনলিনী এইরূপ দৃঢ়তা দেখিয়া যোগেন্দ্র ভাবিল তবে নিশ্চয় রমেশ হেমের কাছে সকল কথা বলিয়াছে, কিন্তু হেমকে যাহা তাহা বলিয়া ভুলানো তো শক্ত নয়। কহিল,
দেখো হেম, অবিশ্বাসের কথা হইতেছে না। কন্যাপক্ষের অভিভাবকদের যাহা কর্তব্য তাহা করিতে হইবে তো। তোমার সঙ্গে তার যদি কিছু বোঝাপড়া হইয়া থাকে সে তোমরাই জানো, কিন্তু সেই হইলে তো যথেষ্ট হইল না। আমাদের সঙ্গে তাহার বোঝাপড়া করিবার আছে। সত্য কথা বলিতে কি হেম, এখন তোমার চেয়ে আমাদেরই সঙ্গে তাহার বোঝাপড়ার সম্পর্ক বেশি। বিবাহ হইয়া গেলে তখন আমাদের বেশি কথা বলিবার থাকিবে না। এই বলিয়া যোগেন্দ্র তাড়াতাড়ি চলিয়া গেল। ভালোবাসা যে আড়াল, যে আবরণ খোঁজে, সে আর রহিল না। হেমনলিনী ও রমেশের যে সম্বন্ধ ক্রমে বিশেষভাবে ঘনিষ্ঠ হইয়া দুইজনকে কেবল দুইজনেরই করিয়া দেবে, আজ তাহারই উপরে 10 জনের সন্দেহের কঠিন স্পর্শ আসিয়া বারংবার আঘাত করিতেছে। চারিদিকের এই সকল আন্দোলনের অভিঘাতে হেমনলিনী এমনই ব্যথিত হইয়া আছে যে আত্মীয় বন্ধুদের সহিত সাক্ষাৎ মাত্র তাহাকে কুণ্ঠিত করিয়া তুলিতেছে। যোগেন্দ্র চলিয়া গেলে হেমনলিনী চৌকিতে চুপ করিয়া বসিয়া রহিল। যোগেন্দ্র বাহিরে যাইতেই অক্ষয় আসিয়া কহিল, এই যে যোগেন আসিয়াছ, সব কথা শুনিয়াছ তো? এখন তোমার কি মনে হইতেছে? যোগেন্দ্র, মনে তো অনেক রকম হইতেছে, সে সমস্ত অনুমান লইয়া মিথ্যা বাদনুবাদ করিয়া কি হইবে? এখন কি চায়ের টেবিলে বসিয়া মনস্তত্ত্বের সূক্ষ্ম আলোচনার সময়? অক্ষয়, তুমি তো জানোই সূক্ষ্ম আলোচনাটা আমার স্বভাব নয়। তা মনস্তত্ত্বেরই বলো, দর্শনই বলো, আর কাব্যই বলো। আমি কাজের কথাই বুঝি ভালো। তোমার সঙ্গে সেই কথাই বলিতে আসিয়াছি। অধীর স্বভাব যোগেন্দ্র কহিল, আচ্ছা, কাজের কথা হবে। এখন বলিতে পারো রমেশ কোথায় আছে? অক্ষয় কহিল, পারি। যোগেন্দ্র প্রশ্ন করিল, কোথায়? অক্ষয় কহিল, এখন সে আমি তোমাকে বলিতে পারিব না। আজ 3টার সময় একেবারে তোমাকে রমেশের সঙ্গে দেখাইয়া করাইয়া দিব। যোগেন্দ্র কহিল, কাণ্ড কারখানা কি বলো দেখি? তোমরা সবাই যে মূর্তিমান হেয়ালি হইয়া উঠিলে। আমি এই কদিন মাত্র বেড়াইতে গেছি, সেই সুযোগে পৃথিবীটা এমন ভয়ানক রহস্যময় হইয়া উঠিল। না না অক্ষয়, অমন ঢাকাঢাকি করিলে চলিবে না। অক্ষয়, শুনিয়া খুশি হইলাম। ঢাকাঢাকি করি নাই বলিয়া আমার পক্ষে এক প্রকার অচল হইয়া উঠিয়াছে। তোমার বোন তো আমার মুখ দেখা বন্ধ করিয়াছে। তোমার বাবা আমাকে সন্দিগ্ধ প্রকৃতি বলিয়া গালি দেন। আর রমেশবাবু আমার সঙ্গে সাক্ষাৎ হইলে আনন্দ রোমাঞ্চিত হইয়া ওঠেন না। এখন কেবল তুমিই বাকি আছো। তোমাকে আমি ভয় করি। তুমি সূক্ষ্ম আলোচনার লোক নয়, মোটা কাজটাই তোমার সহজে আসে। আমি কাহিল মানুষ, তোমার ঘা আমার সহ্য হইবে না। যোগেন্দ্র, দেখো অক্ষয়, তোমার এই সকল প্যাচালো চাল আমার ভালো লাগে না। বেশ বুঝিতেছি এটা কি খবর তোমার বলিবার আছে। সেটাকে আড়াল করিয়া অমন দর বুদ্ধি করিবার চেষ্টা করিতেছ কেন? সরলভাবে বলিয়া ফেলো, চুকিয়া যাক। অক্ষয়, আচ্ছা বেশ, তাহা হইলে গোড়া হইতেই বলি, তুমি অনেক কথাই জানো না। 18। রমেশ দর্জিপাড়ায় যে বাসায় ছিল, সে বাসার মেয়াদ উত্তীর্ণ হইয়া যায় নাই। তাহা আর কাহাকেও ভাড়া দেওয়ার সম্বন্ধে রমেশ চিন্তা করিবার অবসর পায় নাই। সে এই কয়েক মাস সংসারের বাহিরে উধাও হইয়া গিয়াছিল, লাভ ক্ষতিকে বিচারের মধ্যেই আনে নাই। আজ সে প্রত্যুষে সেই বাসায় গিয়া ঘর দুয়ার সাফ করাইয়া লইয়াছে, তক্ত পোষের উপর বিছানা পাতাইয়াছে এবং আহার আদিরও বন্দোবস্ত করিয়া রাখিয়াছে। আজ স্কুলের ছুটির পর কমলাকে আনিতে হইবে। সে এখনো দেরি আছে। ইতিমধ্যে রমেশ তক্তপোষের উপর চিত হইয়া ভবিষ্যতের কথা ভাবিতে লাগিল। এটা সে এখনো দেখে নাই, কিন্তু পশ্চিমার দৃশ্য কল্পনা করা কঠিন নহে। শহরের প্রান্তে তাহার বাড়ি, তরুণ শ্রেণী দ্বারা ছায়াখচিত বড় রাস্তা তাহার বাগানের ধার চলিয়া গেছে। রাস্তা ও পারে প্রকাণ্ড মাঠ, তাহার মাঝে মাঝে কূপ, মাঝে মাঝে পশুপক্ষী তাড়াইবার জন্য মাচা বাঁধা, ক্ষেত্র সেচনের জন্য গরু দিয়া জল তোলা হইতেছে। সমস্ত মধ্যাহ্নে তাহার করুণ শব্দ শোনা যায়। রাস্তা দিয়া প্রচুর ধুলা উড়াইয়া মাঝে মাঝে এক্কা গাড়ি ছুটিয়াছে। তাহার ঝনঝন শব্দে রৌদ্র দগ্ধ আকাশ জাগিয়া উঠিতেছে। এই সুদূর প্রবাসের প্রখর তাপ, উদাস মধ্যাহ্ন ও শূন্য নির্জনতার মধ্যে সে তাহার রুদ্ধদ্বার বাংলা ঘরের সমস্ত দিন হেমনলিনীকে একা কল্পনা করিতে গেলে ক্লেশ অনুভব করিত। তাহার পাশে চিরসখীরূপে কমলাকে দেখিয়া সে আরাম বোধ করিল।
রমেশ ঠিক করিয়াছে এখন সে কমলাকে কিছু বলিবে না। বিবাহের পর হেমনলিনীকে তাহাকে বুকের উপর টানিয়া লইয়া সুযোগ বুঝিয়া সকরুণ স্নেহের সহিত ক্রমে ক্রমে তাহাকে তাহার প্রকৃত ইতিহাস জানাইবে। যত অল্প বেদনা দিয়া সম্ভব কমলার জীবনে এই জটিল রহস্য জাল ধীরে ধীরে ছাড়াইয়া দিবে। তাহার পরে সেই দূর বিদেশে তাহাদের পরিচিত সমাজের বাহিরে কোনো প্রকার আঘাত না পাইয়া কমলা অতি সহজেই তাহাদের সঙ্গে মিশিয়া আপনার হইয়া যাইবে। তখন দ্বীপ্রহরে গলি নিস্তব্ধ। যাহারা আপিসে যাইবার তাহারা আপিসে গেছে, যাহারা না যাইবার তাহারা দিবানিদ্রার আয়োজন করিতেছে। অনতিতপ্ত আশ্বিনের মধ্যাহ্নটি মধুর হইয়া উঠিয়াছে। আগামী ছুটির উল্লাস এখনই যেন আকাশকে আনন্দের আভাস দিয়া মাখাইয়া রাখিয়াছে। রমেশ তাহার নির্জন বাসায় নিস্তব্ধ মধ্যাহ্নে সুখের ছবি উত্তরোত্তর ফলাও করিয়া আঁকিতে লাগিল। এমন সময় একটা ভারী গাড়ির শব্দ শোনা গেল। সে গাড়ি রমেশের বাসার দ্বারের কাছে আসিয়া থামিল। রমেশ বুঝিল স্কুলের গাড়ি কমলাকে পৌঁছাইয়া দিতে আসিতেছে। তাহার বুকের ভিতরটা চঞ্চল হইয়া উঠিল। কমলাকে কিরূপ দেখিবে, তাহার সঙ্গে কিভাবে কথাবার্তা হইবে, কমলাই বা রমেশকে কিভাবে গ্রহণ করিবে, হঠাৎ এই চিন্তা তাহাকে আন্দোলিত করিয়া তুলিল। নিচে তাহার দুইজন চাকর ছিল। প্রথমে তাহারা ধরাধরি করিয়া কমলার তোরঙ্গ লইয়া আসিয়া বারান্দায় রাখিল। তাহার পশ্চাতে কমলা ঘরের দ্বারের সম্মুখ পর্যন্ত আসিয়া থমকিয়া দাঁড়াইল, ভিতর প্রবেশ করিল না। রমেশ কহিল, কমলা, ঘরে এসো। কমলা একটা সংকোচের আক্রমণ কাটাইয়া লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। ছুটির সময় রমেশ তাহাকে বিদ্যালয়ে ফেলিয়া রাখিতে চেয়েছিল। সে কান্নাকাটি করিয়া চলিয়া আসিয়াছে। এই ঘটনায় এবং কয়েক মাসের বিচ্ছেদে রমেশের সঙ্গে তাহার যেন একটু মনের ছাড়াছাড়ি হইয়া গেছে। তাই কমলা ঘরের মধ্যে প্রবেশ করিয়া রমেশের মুখের দিকে না চাহিয়া একটুখানি ঘাড় বাঁকাইয়া খোলা দরজার বাহিরে চাহিয়া রহিল। রমেশ কমলাকে দেখিবা মাত্র বিস্মিত হইয়া উঠিল, যেন তাহাকে আর একবার নতুন করিয়া দেখিল। এই কয়েক মাসে তাহার আশ্চর্য পরিবর্তন ঘটিয়াছে। অনতি পল্লবিতা লতার মতো সে অনেকটা বাড়াইয়া উঠিয়াছে। পাড়া গিয়ে মেয়েটির অপরিস্ফুট সর্বাঙ্গে প্রচুর স্বাস্থ্যের যে একটি পরিপুষ্টতা ছিল, সে কোথায় গেল? তাহার গোলগাল মুখটি ঝরিয়া লম্বা হইয়া একটি বিশেষত্ব লাভ করিয়াছে। তাহার গাল দুটি পূর্বের শ্যামা চিকনতা ত্যাগ করিয়া কোমল পাণ্ডুবর্ণ হইয়া আসিয়াছে। এখন তাহার গতিবিধি ভাবভঙ্গিতে কোনো প্রকার জড়তা নাই। আজ ঘরের মধ্যে প্রবেশ করিয়া যখন সে ঋজু দেহে ঈষৎ বঙ্কিম মুখে খোলা জানালার সম্মুখে দাঁড়াইল, তাহার মুখের উপরে শরৎ মধ্যাহ্নের আলো আসিয়া পড়িল। তাহার মাথায় কাপড় নাই, অগ্রভাগে লাল ফিতার গ্রন্থে বাঁধা বেনিটি পিঠের উপর পড়িয়াছে। ফিকে হলদে রঙের মেরিনোর শাড়ি তাহার স্ফুটন মুখে শরীরকে আটিয়া বেষ্টন করিয়াছে। তখন রমেশ তাহার দিকে কিছুক্ষণ চাহিয়া চুপ করে রাখিল। কমলার সৌন্দর্য এই কয়েক মাসে রমেশের মনে আবছার মতো হইয়া আসিয়াছিল। আজ সেই সৌন্দর্য নবতর বিকাশ লাভ করিয়া হঠাৎ তাহাকে চমক লাগাইয়া দিল। সে যেন ইহার জন্য প্রস্তুত ছিল না। রমেশ কহিল, কমলা, বসো। কমলা একটা চৌকিতে বসিল। রমেশ কহিল, স্কুলে তোমার পড়াশোনা কেমন চলিতেছে? কমলা অত্যন্ত সংক্ষেপে কহিল, বেশ। রমেশ ভাবিতে লাগিল, এইবার কি বলা যাইবে। হঠাৎ একটা কথা মনে পড়িয়া গেল। কহিল, বোধহয় অনেকক্ষণ খাও নাই, তোমার খাবার তৈরি আছে, এখানেই আনিতে বলি। কমলা কহিল, খাইব না, আমি খাইয়া আসিয়াছি। রমেশ কহিল, একটু কিছু খাইবে না? মিষ্টি না খাও তো ফল আছে, আতা, আপেল, বেদানা। কমলা কোনো কথা না বলিয়া ঘাড় নাড়িল। রমেশ আর একবার কমলার মুখের দিকে চাহিয়া দেখিল। কমলা তখন ঈষৎ মুখ নত করিয়া তাহার ইংরেজি শিক্ষার বই হইতে ছবি দেখিতেছিল। সুন্দর মুখ সোনার কাঠের মতো নিজের চারিদিকের সুপ্ত সৌন্দর্যকে জাগাইয়া তোলে। শরতের আলোক হঠাৎ যেন প্রাণ পাইল। আশ্বিনের দিন যেন আকার ধারণ করিল। কেন্দ্র তেমন তাহার পরিধিকে নিয়মিত করে, তেমন এই মেয়েটি আকাশকে, বাতাসকে, আলোককে আপনার চারিদিকে যেন বিশেষভাবে আকর্ষণ করিয়া আনিল। অথচ সে নিজের ইহার কিছুই না জানিয়া চুপ করিয়া বসিয়া তাহার পরিবার বইয়ের ছবি দেখিতেছিল। রমেশ তাড়াতাড়ি
উঠিয়া গিয়া একটি থালায় কতগুলো আপেল নাশপাতি বেদানা লইয়া উপস্থিত করিল। কহিল, কমলা, তুমি তো খাবে না দেখিতেছি, কিন্তু আমার ক্ষুধা পাইয়াছে, আমি তো আর সবর করিতে পারি না। শুনিয়া কমল একটুখানি হাসিল। এই অকস্মাৎ হাসির আলোকে উভয়ের ভিতরকার কুয়াশা যেন অনেকখানি কাটিয়া গেল। রমেশ ছুরি লইয়া আপেল কাটিতে লাগিল, কিন্তু কোন প্রকার হাতের কাজে রমেশের কিছুমাত্র দক্ষতা নাই। তাহার একদিকে ক্ষুধার আগ্রহ, অন্যদিকে এলোমেলো কাটিবার ভঙ্গি দেখিয়া বালিকার ভারী হাসি পাইল। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। রমেশ এই হাস্যোচ্ছ্বাসে খুশি হইয়া কহিল, আমি বুঝি ভালো কাটিতে পারি না, তাই হাসিতেছ? আচ্ছা, তুমি কাটিয়া দাও দেখি, তোমার কিরূপ বিদ্যা। কমলা কহিল, বটি হইলে আমি কাটিয়া দিতে ছড়িতে পারি না। রমেশ কহিল, তুমি মনে করিতেছ বটি এখানে নাই? চাকরকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, বটি আছে? সে কহিল, আছে, রাত্রের আহারের জন্য সমস্ত আনা হইয়াছে। রমেশ কহিল, ভালো করিয়া ধুইয়া একটা বটি লইয়া আয়। চাকর বটি লইয়া আসিল। কমলা জুতা খুলিয়া বটি পাতিয়া নিচে বসিল এবং হাসি মুখে নিপুণ হস্তে ঘুরাইয়া ঘুরাইয়া ফলের খোসা ছাড়াইয়া চাকলা চাকলা করিয়া কাটিতে লাগিল। রমেশ তাহার সম্মুখে মাটিতে বসিয়া ফলের খণ্ডগুলি থালায় ধরিয়া লইল। রমেশ কহিল, তোমাকেও খাইতে হইবে। কমলা কহিল, না। রমেশ কহিল, তবে আমিও খাইব না। কমলা রমেশের মুখের উপরে দুই চোখ তুলিয়া কহিল, আচ্ছা, তুমি আগে খাও, তারপরে আমি খাইব। রমেশ কহিল, দেখিও শেষকালে ফাঁকি দিও না। কমলা গম্ভীরভাবে ঘাড় নাড়িয়া কহিল, না, সত্যি বলিতেছি, ফাঁকি দিব না। বালিকার এই সত্য প্রতিজ্ঞায় আশ্বস্ত হইয়া রমেশ থালা হইতে এক টুকরো ফল লইয়া মুখে পুরিয়া দিল। হঠাৎ তাহার জীবনা বন্ধ হইয়া গেল। হঠাৎ দেখিল তাহার সম্মুখে দ্বারের বাহিরে যোগেন্দ্র এবং অক্ষয় আসিয়া উপস্থিত। অক্ষয় কহিল, রমেশবাবু, মাপ করিবেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানে বুঝে একলাই আছেন। যোগেন খবর না দিয়া হঠাৎ এমন করিয়া আসিয়া পড়াটা ভালো হয় নাই। চলো আমরা নিচে বসে গিয়া। বটি ফেলিয়া কমলা তাড়াতাড়ি উঠিয়া পড়িল। ঘর হইতে পালাইবার পথেই দুজনে দাঁড়াইয়াছিল। যোগেন্দ্র একটুখানি সরিয়া পথ ছাড়িয়া দিল, কিন্তু কমলার মুখের উপর হইতে চোখ ফিরাইল না। তাহাকে তীব্র দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া দেখিয়া লইল। কমলা সংকুচিত হইয়া পাশের ঘরে চলিয়া গেল।